ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো যেমনটা আমরা ধারাবাহিকভাবে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি শুরু করেছিলাম, সেই অনুযায়ী আজকে আমি আপনাদের জন্য সোশ্যাল স্টাডিজের উপর একটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসের মাধ্যমে আমরা বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ সোশ্যাল স্টাডিজের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যা তোমাদের প্রস্তুতিকে অনেকটাই সহজতর করে তুলবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা এই যে সোশ্যাল স্টাডিজের উপর এই ভিডিওটি, যা তোমাদের লেভেল 1 এবং লেভেল 2 দুটো পেপারের ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আমরা সকলে জানি লেভেল 1-এ ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজের পরিবর্তে রয়েছে সোশ্যাল স্টাডিজ বা জিকে পোর্শনটি রয়েছে। আবার আমাদের লেভেল 2-এ যে জিকে পার্ট রয়েছে, বিশেষ করে সোশ্যাল স্টাডিজের যে পার্টটি রয়েছে, তার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সেই ভিডিওকে লাইক করবেন এবং বারবার একটাই অনুরোধ করি, ভিডিওকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা শুরু করি। দেখো, সোশ্যাল স্টাডিজের উপর আমি যে কয়েকটি প্রশ্ন রেখেছি, সেগুলোকে কিন্তু আপনাদের ডিটেলসে বুঝতে হবে যে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কেননা আমরা এই প্রশ্নপত্রগুলো তুলেছি সিটেটের প্রিভিয়াস ইয়ার থেকে, তাই না? সিটেটের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সোশ্যাল স্টাডিজের উপর, সেই সিটেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু এখানে তোলা রয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড টেটের বিগত যে দুটো বছরে, বিশেষ করে 2012 এবং 2016-তে যে পরীক্ষা হয়েছে, তাতে সোশ্যাল স্টাডিজের যে প্রশ্নপত্রের ধরন ছিল, তার উপর বেশ করেই কিন্তু এই ভিডিওটি বানানো হচ্ছে, বা এই ভিডিওর মধ্যে সেই সমস্ত প্রশ্নগুলো রাখা হয়েছে যেগুলো কিন্তু সোশ্যাল স্টাডি বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, ভারতীয় প্রমাণ সময়রেখা কতগুলি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে? আমরা সকলে জানি আমাদের ভারতবর্ষের পূর্ব থেকে পশ্চিমে অ্যাপ্রক্স 2933 কিলোমিটারের বিস্তৃতি রয়েছে, যাতে কিনা অ্যাপ্রক্স 29 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য কিন্তু আমরা ভারতে অনুভব করি বা রয়েছে। সেই 29 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যে আমাদের পূর্ব পশ্চিমের সময়ের পার্থক্য হয়ে যাওয়া উচিত ছিল 2 ঘন্টা, কিন্তু না, আমরা ভারতের মধ্যেখানে একটি আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম জোন বলে একটা রেখা অঙ্কন করেছি, যেটিকে আমরা ভারতের মূল প্রমাণ সময়রেখা বলে ধরে থাকি। সেই রেখাটি বলেছে যে কতগুলি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে। কতগুলি রাজ্য হবে? তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ 5টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। বর্তমানে ভারতের কোন অঙ্গরাজ্যে সর্বাধিক হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে? আমরা সকলেই জানি ভারতের সুপ্রাচীন একটি নগর সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা, যা 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় এবং আবিষ্কার করেন দয়ারাম সাহানি। ঠিক আছে না? এই হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন 3টি দেশের মধ্যে বিস্তৃত। এক হচ্ছে তোমার আফগানিস্তান, এক হচ্ছে বর্তমান পাকিস্তান এবং এক হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাহলে এই ভারতবর্ষের মধ্যে যে সমস্ত রাজ্যে হরপ্পা সভ্যতার প্রত্নকেন্দ্র পাওয়া গেছে, তার মধ্যে গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রত্নকেন্দ্র পাওয়া গেছে। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, অর্থাৎ গুজরাট। নেক্সট চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। ঝাড়খণ্ড রাজ্যের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী কে ছিলেন? আমরা সকলে জানি ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠিত হয় 2000 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর। সেই 2000 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ড রাজ্য যে তৈরি হয়েছিল, সেই ঝাড়খণ্ড রাজ্যের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রীর নাম কি? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জবা মাঝি। জবা মাঝি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী। নেক্সট 4 নম্বর প্রশ্নে চলে আসি। ঝাড়খণ্ডের বৃহত্তম ও দীর্ঘতম নদীটির নাম কি? দেখো, বারবার করে ঝাড়খণ্ড থেকে কিন্তু প্রশ্ন আপনাদেরকে পড়তেই হবে বা জানতেই হবে। সেক্ষেত্রে ঝাড়খণ্ড বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আপনাদের রাখতে হবে, তাই না? তাহলে ঝাড়খণ্ডের দীর্ঘতম বা বৃহত্তম যে নদীটি রয়েছে, সেই নদীটির নাম হচ্ছে দামোদর নদী। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যান? তাই না? কত খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যান? এক্ষেত্রে বলে রাখি, আমরা সকলেই জানি জাতির জনক গান্ধীজি হয়ে ওঠার আগে বেশ কিছু সময় তিনি দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছেন। কেননা সেখানে তিনি কর্মসূত্রে গিয়েছিলেন। সেখানে তিনি ব্যারিস্টারি নিয়ে প্র্যাকটিস করার জন্য বা ওকালতি করার জন্য দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানে গিয়ে সেখানে এক আন্দোলনের সম্মুখীন হন বা আন্দোলনকে তিনি জাগিয়ে তোলেন, আন্দোলন গড়ে তোলেন। যে আন্দোলনটি হয়েছিল কৃষ্ণাঙ্গরা করেছিল শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে, সেখানের যে ইংরেজ ঔপনিবেশিক সরকার ছিল তাদের বিরুদ্ধে। সেই দক্ষিণ আফ্রিকা গান্ধীজি কবে গিয়েছিলেন? দক্ষিণ আফ্রিকা গান্ধীজি গিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1893। কার ডাকে গিয়েছিলেন এটাও বলা হয়, বা কার সাথে গিয়েছিলেন, সেই ব্যক্তির নাম হবে দাদা আবদুল্লাহ। দাদা
আবদুল্লাহ, সেই দাদা আবদুল্লাহ ডাকে তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। এটাও মনে রাখবে, ইনি একজন গুজরাটি মার্চেন্ট ছিলেন। নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি, প্রশ্ন নম্বর 6, নিম্নলিখিত কোথায় ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় সরকার গড়ে ওঠেনি বা জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়নি? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এতে রয়েছে মহারাষ্ট্র, অপশন বি বিহার, অপশন সি বাংলা এবং অপশন ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। এই সময় মহারাষ্ট্রে কিন্তু কোনো জাতীয় সরকার গড়ে ওঠেনি। জাতীয় সরকার গড়ে উঠেছিল কোথায় না বিহারে, বাংলাতে, যুক্তপ্রদেশে এবং উড়িষ্যাতে। মহারাষ্ট্রে কিন্তু কোনো জাতীয় সরকার ছিল না। আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে আসি। সেক্ষেত্রে রয়েছে গদর দল কবে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1913। 1913 খ্রিস্টাব্দের 15ই জুলাই 15th জুলাই গদর পার্টি আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1913। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার ডান তীরের উপনদী নয়? নয় বলেছে আমাকে, নয় মানে যেটি নয় সেটি আমাকে বেছে নিতে হবে। অপশান এতে বলা আছে সোন, পুনপুন, যমুনা, গোমতী। সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গোমতী। অর্থাৎ গোমতী হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। আমরা সকলেই জানি এইভাবে গঙ্গা নদী বয়ে গেছে, তাই না? এর ওই পারে যে নদীগুলো রয়েছে এই নদীগুলো হচ্ছে তার বাম তীরের উপনদী, আর এই পার থেকে যে নদীগুলো গেছে এগুলো হচ্ছে তার ডান তীরের উপনদী। তাহলে সেক্ষেত্রে যমুনা, পুনপুন, সোন, দামোদর এই সমস্ত নদীগুলো হবে তার ডান তীরের উপনদী, ডান তীরের উপনদী। আর এই পারের নদীগুলো হবে তোমার গঙ্গার বাম তীরের উপনদী। তাহলে এক্ষেত্রে গঙ্গার ডান তীরের উপনদী নয়, তাহলে এই তীরের উপনদী নয় বলেছে, গোমতী হয়ে যাবে সঠিক উত্তর। কেননা গোমতী কোন তীরের উপনদী? গোমতী এই জায়গার উপনদী। ঠিক আছে না? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন ডি গোমতী। নেক্সট, কোন পর্বত শ্রেণী থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিন্দু পর্বত থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। আমাদের ইন্ডিয়ার যে রিভার সিস্টেম রয়েছে বা ভারতের যে নদী রয়েছে, নদ নদী রয়েছে, সেই বিষয়ে কিন্তু সঠিক ইনফরমেশন রাখতে হবে। ভারতের যে প্রধান প্রধান নদীগুলো রয়েছে তাদের উৎপত্তি বা বাকি যে সমস্ত নদীগুলো রয়েছে তাদের ইনফরমেশন কিন্তু আমাদের নিয়ে রাখতে হবে। বিশেষ করে উত্তর ভারতের প্রধান 3টি নদী গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র, এবং দক্ষিণ ভারতের নদীগুলো সম্পর্কে কিন্তু সুস্পষ্ট ইনফরমেশন কিন্তু আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা বিন্দু পর্বত। চারমিনার কোন শহরে অবস্থিত? চারমিনার কোন শহরে অবস্থিত? চারমিনার অবস্থিত হচ্ছে তোমার হায়দ্রাবাদে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। হায়দ্রাবাদে 1591 খ্রিস্টাব্দে সেখানকার যিনি সুলতান ছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ এই হায়দ্রাবাদে তিনি চারমিনার নির্মাণ করেছিলেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। নেক্সট প্রশ্ন চলে আসি আমরা। ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অস্থায়ী রাষ্ট্রপতির নাম জানতে চাওয়া হয়েছে। প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে ভিভি গিরি। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে না? নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসি। পূর্ব পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের বিস্তৃতি কত কিলোমিটার? পূর্ব পশ্চিমে যে ঝাড়খণ্ড রাজ্য রয়েছে সেই ঝাড়খণ্ড রাজ্যের বিস্তৃতি কত কিলোমিটার রয়েছে? তাহলে এই যদি ঝাড়খণ্ড রাজ্যের মোটামুটি ম্যাপ হয়ে থাকে, জাস্ট 1 মিনিট, আবার ম্যাপটা আমি একবার করে নিই। এরকমভাবে যে ঝাড়খণ্ড রাজ্যের ম্যাপটি রয়েছে, এই ঝাড়খণ্ড রাজ্যের বিস্তৃতি পূর্ব পশ্চিমে বলছি কত, অর্থাৎ এই বরাবর ঝাড়খণ্ড রাজ্যের বিস্তৃতি কত রয়েছে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 463 কিলোমিটার ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব পশ্চিমে বিস্তৃতি। নেক্সট চলে আসবো আমরা। দিল্লি সুলতানি সাম্রাজ্যের কোন শাসক কোনোদিন সুলতান উপাধি ধারণ করেননি? ঠিক আছে, তিনি দিল্লির সুলতান ছিলেন। তিনি 1206 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। অ্যাপ্রক্স 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিন্তু সিংহাসনে আরোহণ করেছিলেন, কিন্তু তিনি কোনোদিন সুলতান উপাধি ধারণ করেননি, যদিও তিনিই হচ্ছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আশা করি তোমরা গেস করতে পেরে গেছো উত্তর কী হতে চলেছে। কুতুবউদ্দিন আইবক হবে সঠিক উত্তর। তিনি কোনোদিন কিন্তু সুলতান উপাধি ধারণ করেননি। তার উপাধি কী ছিল না মালিক ও সিপাহ সালা নামক উপাধি তিনি নেন। কী কী উপাধি নিয়েছিলেন তিনি? মালিক ও সিপাহ সালা উপাধি তিনি ধারণ করেছিলেন। তিনি কিন্তু কোনোদিন সুলতান উপাধি ধারণ করেননি। নেক্সট পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 14-এ চলে এসেছি আমরা। নিম্নলিখিত সদস্যদের মধ্যে কে সংসদের সদস্য না হয়েও সংসদের অধিবেশনে যোগদান করেন? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
পলিটি থেকে রয়েছে যে সংসদের বা পার্লামেন্টের সদস্য নয়, কিন্তু সে পার্লামেন্টের যে কোনো অধিবেশনে যোগদান করতে পারে, আবার তিনি যে কোনো কমিটির মেম্বারও হতে পারেন। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, না নান অফ দিস। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল। যিনি অ্যাটর্নি জেনারেল ভারতের, তিনি কিন্তু সংসদের সদস্য নন, তা সত্ত্বেও তিনি সংসদের যে কোনো অধিবেশনে যোগদান করতে পারেন। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, বর্তমান ভারতে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কয়টি? স্যার এই প্রশ্নটি তো সায়েন্সের, কিন্তু না, জিএসের মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্নেরও সম্মুখীন হতে হবে আমাদের, তাই না? এই প্রশ্নটি স্ট্যাটিক জিকের পার্টে পড়ছে, তাই না? তাহলে বর্তমান ভারতে জীববৈচিত্র্য যে হটস্পটগুলি রয়েছে তার সংখ্যা কটি? আমরা দেখো একটু জীববৈচিত্র্য হটস্পট বিষয়টি একটু ভালো করে ক্লিয়ার করে নিই। অল ওভার ওয়ার্ল্ডে বর্তমানে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা হচ্ছে কটি? না 36টি। কটি? 36টি। সবচেয়ে বড় হটস্পটটির নাম হচ্ছে পৃথিবীর ইন্দো বার্মা জীববৈচিত্র্য হটস্পট, এবং ভারতে মোট জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি। কটি রয়েছে? না 4টি রয়েছে। কি কি? হিমালয়, এক নম্বরে হচ্ছে তোমার হিমালয়, 2 নম্বরে হচ্ছে ইন্দো বার্মা, তৃতীয় হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এবং চতুর্থ হচ্ছে সুন্দারল্যান্ড। 4টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে। তবে একটা কথা বলতে হয়, এই 4টি হটস্পটের মধ্যে যেগুলো ভারতে অবস্থিত, কিন্তু সম্পূর্ণ ভারতে অবস্থিত নয়, সম্পূর্ণ ভারতে অবস্থিত হটস্পট হচ্ছে মাত্র একটি, সেটি হচ্ছে পশ্চিমঘাট। কারণ আমরা যদি হিমালয়ের কথা বলি, তাহলে হিমালয়ে যে হটস্পট বলা হচ্ছে তা কিছুটা পাকিস্তান, কিছুটা চায়না, কিছুটা নেপালে অবস্থিত। যদি আমরা ইন্দো বার্মার কথা বলি, তো অবভিয়াসলিভাবে মায়ানমারও যার কিছুটা অংশ লক্ষ্য করা যায়। আর সুন্দারল্যান্ড, এই সুন্দারল্যান্ডটি আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। তার পাশাপাশি ওই হটস্পটের মধ্যে কিন্তু সুমাত্রা, জাভা এই সমস্ত দেশও পড়ছে। কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা শুধুমাত্র ভারতের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন যদি আসে যে বর্তমান ভারতে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কত, তাহলে অপশান বি, অর্থাৎ 4টি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে আসছি। আলোচনা তোমাদের কেমন লাগছে বা আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকে, ভিডিওকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। বারবার একটা অনুরোধ কিন্তু আপনাদের সামনে রাখি, ভিডিওকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো, সঙ্গম যুগে তামিল সাহিত্যের জনক হিসাবে কে পরিচিত ছিলেন? তামিল সাহিত্যের জনক কাকে বলা হয়? পেদ্দানকে, অগস্ত্যমুনিকে, না তিরুবল্লবরকে, না ইলঙ্গো আদিগলকে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আগস্ত্যমুনিকে সঙ্গম যুগের তামিল সাহিত্যের জনক বলা হয়। নেক্সট, মহারাষ্ট্রের ইলোরা গুহাতে, যা বিশ্বের বৃহত্তম রক এডিক্ট বা রক গুহা, কোন ধর্মের অস্তিত্ব লক্ষ্য করা যায়? ইলোরা যে গুহা রয়েছে মহারাষ্ট্রে, সেই ইলোরা গুহাটি বা গুহাগুলি কোন ধর্মের সাথে সম্পর্কিত? জৈন, বৌদ্ধ, না জৈন, বৌদ্ধ, হিন্দু, সমস্ত ধর্ম? তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জৈন, বৌদ্ধ ও হিন্দু ধর্মের সঙ্গে কিন্তু সম্পর্কিত, বা এই সমস্ত ধর্মের তোমার স্থাপত্য কিন্তু সেখানে রয়েছে। নেক্সট প্রশ্ন চলে আসবো, কোয়েশ্চেন নাম্বার 18। চোল শাসনকালে নির্মিত বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? বৃহদেশ্বর মন্দির দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ মন্দির, এবং এই বৃহদেশ্বর মন্দিরটি অবস্থিত থাঞ্জোরে বা তাঞ্জাবুরে। থাঞ্জোর বা তাঞ্জাবুর, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 19, এখানে বলা রয়েছে সম্পূর্ণ ভারতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? এই প্রশ্নটি আমাদেরকে ভালো করে একটু দেখে নিতে হয়, কেননা 3টি পর্বত শৃঙ্গের নাম ভারতের সর্বোচ্চ শৃঙ্গের ক্ষেত্রে আসে। 1 গডউইন অস্ট্রিন বা K2, 2 আমাদের আছে কাঞ্চনজঙ্ঘা, এবং 3 আছে নন্দা দেবী। দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় তাহলে উত্তর হবে গডউইন অস্ট্রিন বা K2। আবার ভারতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হলে হবে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘাও সম্পূর্ণ ভারতে নেই। আবার গডউইন অস্ট্রিনও সম্পূর্ণ ভারতে বা ভারতের এখতিয়ারভুক্ত এখন নেই, সে পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। কিন্তু বর্তমানে সমগ্র ভারতের মধ্যে যে মূল ভূখণ্ড রয়েছে, যেটি প্রত্যক্ষ শাসনাধীনের মধ্যে যে এলাকাটি পড়ছে, সেই এলাকার মধ্যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হচ্ছে নন্দা দেবী। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, নন্দা দেবী। নেক্সট, দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতকে কয়টি ভাগে ভাগ করা হয়? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো, এই যদি আমাদের ভারতবর্ষ হয়, তাহলে দৈর্ঘ্য বরাবর কি আমাদের হিমালয়ের অবস্থান কোনখানে? না হিমালয়ের অবস্থান হচ্ছে তোমার এই বরাবর,
এই বরাবর হচ্ছে হিমালয়ের অবস্থান। তো দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতকে কটি ভাগে ভাগ করা হয়? তো দৈর্ঘ্য কথা দিয়ে কথা, এই জায়গায় নাঙ্গা পর্বত থেকে শুরু করে অরুণাচল প্রদেশের নামচাওয়ারবা পর্বত পর্যন্ত হিমালয় পর্বতের দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতকে আমরা মোটামুটি 3টি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে? 3টি ভাগে। এক, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, যদিও হাতের লেখা খুব একটা ভালো আসছে না, এবং পূর্ব হিমালয়। নর্মালিভাবে আমরা কিন্তু 3টি ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, অর্থাৎ 3টি হবে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। আর যদি প্রস্থ বলে, এই বরাবর যে প্রস্থগুলো পাই, সেই প্রস্থ বরাবর হিমালয়ের 4টি শ্রেণীবিভাগ রয়েছে বা 4টি ভাগ রয়েছে। কি কি না, শিবালিক রয়েছে, হিমাচলও রয়েছে, হিমাদ্রি রয়েছে এবং ট্রান্স বা টেথিস রয়েছে। ঠিক আছে না? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 21। যাত্রা ভগত জাস্ট মিনিট, যাত্রা ভগত ছোটনাগপুরের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তানা ভগত আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। নেক্সট, জওহরলাল নেহরু বটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? দেখো এখানে ঝাড়খণ্ড থেকে প্রশ্ন রয়েছে, ঝাড়খণ্ডের স্ট্যাটিকের মধ্যে পড়ছে এই প্রশ্নগুলো, যে জওহরলাল নেহরু যে বটানিক্যাল গার্ডেন রয়েছে সেটি কোথায় অবস্থিত? বোকারো, জামশেদপুর, পাকুড় না রামগড়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, অর্থাৎ বোকারো। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, বোকারো। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে আসছে 23। আলিগড় আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বা আলিগড় বিশ্ববিদ্যালয় বা আলিগড় কলেজে। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, গোলামগিরি গ্রন্থের রচয়িতা কে? গোলামগিরি গ্রন্থের রচয়িতা হয়ে গেলেন অপশান বি, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে হচ্ছে গোলামগিরি গ্রন্থের রচয়িতা। আবার এই জ্যোতিবা ফুলে সম্পর্কে আমাদের জানতে হয়, তিনি 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? না, জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1873 খ্রিস্টাব্দে, এবং এই জ্যোতিবা ফুলে গোলামগিরি গ্রন্থটি রচনা করেন। নেক্সট পরবর্তী প্রশ্ন চলে এসেছি। 25 নম্বর প্রশ্নে বলা রয়েছে ভাঙ্গার কি? ভাঙ্গার প্রাচীন পলিগঠিত মাটি, নবীন পলিগঠিত মাটি, বৃষ্টিচ্ছায় অঞ্চল না মরুভূমি? এক্ষেত্রে ভাঙ্গার শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে প্রাচীন পলিগঠিত মৃত্তিকাকে বলা হয় ভাঙ্গার, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। প্রাচীন পলিগঠিত মৃত্তিকাকে বলা হয় ভাঙ্গার। এক্ষেত্রে বলতে হয়, আমরা আমাদের ভারতবর্ষের যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল রয়েছে তাকে 4টি ভাগে ভাগ করি। গাঙ্গেয় সমভূমি অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়? 4টি ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে ভাগ করা হয়? না, 1 নম্বর ভাগ হচ্ছে তোমার ভাবর, 2 নম্বর ভাগ হচ্ছে তোমার তরাই, 3য় নম্বর ভাগ হচ্ছে তোমার ভাঙ্গার, এবং 4র্থ নম্বর ভাগ হচ্ছে খাদার। তাহলে ভাবর হচ্ছে নুড়িবালি কাকরযুক্ত যে অঞ্চলটি, যেটা হিমালয়ের পাদদেশে অবস্থিত, তাকে আমরা বলে থাকি কি বলে থাকি? না, ভাবর বলে থাকি। তরাই বলতে আমরা স্যাঁতস্যাঁতে ভূমিকে বুঝে থাকি, যেটি ভাবরের পরের অংশ, এবং প্রাচীন পলিদারা মাটি বা মৃত্তিকাযুক্ত অঞ্চলকে বলা হয়ে থাকে ভাঙ্গার। যেখানে জলসেচ যদি দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু ভালো মতো কৃষিকাজ হতে পারে। আবার খাদার বলতে সেই অংশটিকে বোঝায় যেটি হচ্ছে নতুন পলি দ্বারা গঠিত মৃত্তিকা বা নতুন পলিযুক্ত মৃত্তিকাকে বলা হয় খাদার। এটি হচ্ছে আমাদের গাঙ্গেয় সমভূমি অঞ্চলের যে 4টি গুরুত্বপূর্ণ ভূমিভাগ রয়েছে সেগুলোর উদাহরণ। তাহলে এখানে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 25খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের এই প্রশ্ন বা এই ভিডিওর আলোচনা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আরেকটা কথা বলে নিই, যদি আপনাদের কোনো ঝাড়খণ্ড বিষয়ে মনে হয় যে কোনো ডাউট রয়েছে বা কোনো ইনফরমেশনের প্রয়োজন, আপনারা অবশ্যই নির্দ্বিধায় কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।